একজন শ্রোতা আমাদের একটা দারুণ জিনিস পাঠিয়েছেন, আর আমরা ভাবলাম এটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ও দারুণ তো, কি পাঠিয়েছেন? প্যাকেজটাতে 3টে জিনিস আছে। প্রথমটা হলো ছায়ার আড্ডা পর্ব বলে একটা ছোট গল্প। আচ্ছা। দ্বিতীয়টা হলো বাংলার যে গ্রামীণ অলৌকিক লোককথা তার উপর একটা প্রবন্ধ। আর 3 নম্বরটা বেশ ইন্টারেস্টিং, একটা মনস্তাত্ত্বিক গবেষণাপত্র। বাহ, গল্প, সংস্কৃতি আর মনস্তত্ত্ব একসাথে, দারুণ একটা সমন্বয়। একদম। আর শ্রোতার মূল প্রশ্নটাও খুব ভালো লেগেছে আমার। উনি জানতে চেয়েছেন এই গল্পটা কি শুধু একটা ভূতের গল্প, নাকি এর আড়ালে আমাদের সমাজের ভয়, বিশ্বাস বা ইতিহাসের কোনো গভীর প্রতিচ্ছবি লুকিয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমাদের আজকের আলোচনাটা হলো এই 3টা সূত্রকে একসাথে মিলিয়ে সেই প্রশ্নের উত্তর খোঁজা। চলুন শুরু করা যাক। চলুন। গল্পটা শুরু হচ্ছে সুমন নামের এক যুবককে দিয়ে। সে কাজের জন্য সীতাকুণ্ডা নামের এক প্রত্যন্ত গ্রামে যায়, মানে বেশ জঙ্গল ঘেরা একটা গ্রাম। আর সেখানে গিয়েই সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ওই অদ্ভুত নীরবতাটা, তাই তো? হ্যাঁ, দিনের বেলাতেও গ্রামটা কেমন যেন থমথমে, আর সন্ধ্যা নামার পর তো মানে কোনো কথাই নেই। রাস্তাঘাট একেবারে শুনশান, কেউ ঘরের বাইরে নেই। হুম, এই পরিবেশটা কিন্তু শুধু রহস্যময় নয়, কেমন যেন অস্বস্তিকরও। ঠিক। আচ্ছা, আপনার হাতে থাকা সেই মনস্তাত্ত্বিক গবেষণাপত্রটা এই ধরনের পরিস্থিতি নিয়ে কি বলে? মানে একটা গোটা কমিউনিটি যখন এমন একটা অলিখিত নিয়ম মেনে চলে, এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, গবেষণাপত্রটা বলছে কি জানেন, এটা এটা আসলে এক ধরনের কালেকটিভ ট্রমার লক্ষণ। কালেকটিভ ট্রমা? হ্যাঁ, যখন একটা পুরো জনগোষ্ঠী কোনো বড় আঘাত পায় বা হয়তো অনেক দিন ধরে একটা ভয়ের মধ্যে দিয়ে যায়, তখন তারা নিজেদের রক্ষা করার জন্য কিছু সামাজিক নিয়ম তৈরি করে নেয়। মানে সেলফ প্রিজার্ভেশনের জন্য? একদম। সন্ধ্যার পর বাইরে না বেরোনোটা হয়তো তাদের কাছে একটা একটা ডিফেন্স মেকানিজম। এটা বাইরের লোকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু গ্রামবাসীদের জন্য এটা টিকে থাকার একটা কৌশল। ভয়টা আর ব্যক্তিগত নেই, প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। ওয়াও, এটা তো দারুণ একটা পয়েন্ট। তার মানে লেখক শুধু একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন না। না, তিনি শুরুতেই আমাদের একটা সামাজিকভাবে ট্রমাটাইজড কমিউনিটির ছবি দেখাচ্ছেন। ঠিক। আচ্ছা, এই রহস্যটা আরও ঘনীভূত হয় যখন সুমন গ্রামের এক বন্ধুর বাড়িতে যায়, আর সেখানেই সে প্রথমবার ছায়াবাহিনী শব্দটা শোনে। হ্যাঁ, এবং এই নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনার পাঠানো ওই লোককথার প্রবন্ধতাতেও এই বিষয়টা আছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের সংস্কৃতিতে অশুভ শক্তিকে একটা নাম দেওয়ার প্রবণতা আছে। আমরা শুধু বলি না ভূত, আমরা বলি শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, নিশি। প্রত্যেকটা নামের সাথে তার একটা চরিত্র, ক্ষমতা, নিয়ম সব জড়িয়ে থাকে। ঠিক। কি রকম? যেমন ধরুন, নিশির ডাকে সাড়া দিলে সর্বনাশ। ছায়াবাহিনী বা শ্যাডো আর্মি, এই নামটা শুনলেই কিন্তু মনে হয় এটা কোনো একা প্রেতাত্মা নয়। এটা একটা একটা সংগঠিত শক্তি। ঠিক, একটা বাহিনী। এটা ভয়ের মাত্রাটাকে অনেক বাড়িয়ে দেয়। গ্রামবাসীরা যে শক্তির মুখোমুখি, সেটা বিশৃঙ্খল নয়, তার একটা উদ্দেশ্য আছে। আর তাদের বিশ্বাসটা কি, যে এই ছায়া যাকে স্পর্শ করে সে চিরদিনের জন্য হারিয়ে যায়। হ্যাঁ, এই স্পর্শে অদৃশ্য হওয়ার ধারণাটা কিন্তু দারুণ প্রতীকী। এটা তো শুধু ফিজিক্যালি হারিয়ে যাওয়া নয়, তাই না? একদমই নয়। প্রবন্ধটা বলছে এটা আসলে সামাজিক বিচ্ছিন্নতা, আইডেন্টিটি মুছে যাওয়া, মানে সমাজচ্যুত হওয়ার ভয়। ভাবুন একবার, একজন মানুষ গ্রাম থেকে হারিয়ে গেল মানে কি? তার স্মৃতি, তার অস্তিত্ব সবকিছু ধীরে ধীরে মুছে গেল। ঠিক, এই ভয়টা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। লোককথার মাধ্যমেই আসলে গভীর সামাজিক ভয়গুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে। আর সুমন, মানে একজন আধুনিক যুক্তিবাদী যুবক, সে প্রথমে এটাকে পাত্তা দেয় না, ভাবে এসব গাঁজাখুরি গপ্প। নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু সেই রাতেই তার নিজের অভিজ্ঞতার পর সবটা বদলে যায়, যখন সে ঘরের বাইরে একটা অচেনা ছায়ার উপস্থিতি টের পায়। আর এখানেই দেখুন, মনস্তত্ত্বের গবেষণাপত্রটির সাথে গল্পের একটা দুর্দান্ত মিল। আচ্ছা। গবেষণায় বলা হয়েছে, এই কালেকটিভ বিলিফ বা মাস হিস্টেরিয়া, এটা ততক্ষণ পর্যন্ত একজন বাইরের লোকের উপর পুরোপুরি প্রভাব ফেলে না, যতক্ষণ না তার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে।
যতক্ষণ না নিজের সাথে ঘটছে। একদম। সুমনের ক্ষেত্রেও তাই হলো। গ্রামবাসীদের এতক্ষণের ভয়টা তার কাছে ছিল শুধুই শোনা কথা, কিন্তু নিজের ঘরের বাইরে ছায়াটা দেখার পর সেই ভয়টা তার ব্যক্তিগত বাস্তবে পরিণত হলো। গল্পটা এই মুহূর্তে থেকে আর নিছক লোককথা রইল না। না, এটা সুমনের জন্য একটা রিয়েল আতঙ্ক হয়ে দাঁড়ালো। তাহলে সুমনের অবিশ্বাসটা ভেঙে গেল। সে বুঝতে পারল গ্রামবাসীরা যা বলছে তা নিছক গুজব নয়। প্রায় প্রতি রাতেই কেউ না কেউ সত্যি সত্যি গ্রাম থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষের প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত? পালিয়ে যাওয়া, তাই না? সাধারণত তাই হয়, কিন্তু সুমন তা করে না। সে সিদ্ধান্ত নেয় রহস্যটার মূলে পৌঁছানোর। আর এখানেই সুমন গল্পের সাধারণ চরিত্র থেকে নায়ক হয়ে ওঠার দিকে প্রথম পা বাড়ায়। ঠিক, সে সাহায্যের জন্য গ্রামের সবচেয়ে বয়স্ক যে বৃদ্ধ তার কাছে যায়। এই বৃদ্ধ চরিত্রটি, এটা তো প্রায় সব লোককথার একটা কমন এলিমেন্ট, তাই না? হ্যাঁ, যিনি অতীতের জ্ঞানের ভাণ্ডার আগলে রেখেছেন। হ্যাঁ, তবে শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, তিনি হলেন সম্প্রদায়ের লিভিং মেমোরি বা জীবন্ত স্মৃতি। বাহ, তিনি এমন ইতিহাস জানেন যা অন্যরা হয়তো ভুলে গেছে বা ভুলে যেতে চায়। এক্ষেত্রেও বৃদ্ধ ব্যক্তিটি গ্রামের এক অন্ধকার অধ্যায়ের কথা বলেন, এক জাদুকরের গল্প, যে কালো জাদু করত আর মৃতদের শক্তি ব্যবহার করত। হ্যাঁ, আর এই ছায়া বাহিনী হলো সেই জাদুকরের রেখে যাওয়া অভিশাপ। তাহলে ব্যাপারটা আর শুধু অশরীরী আতঙ্ক রইল না, এর একটা উৎস, একটা ইতিহাস পাওয়া গেল। লোককথার প্রবন্ধে কি এই ধরনের অভিশাপের কোনো ব্যাখ্যা আছে? কেন একটা গোটা গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে একজনের ভুলের শাস্তি ভোগ করে? আছে। প্রবন্ধটি বলছে এই অভিশাপের গল্পগুলো আসলে এক ধরনের কৌশনারি টেল বা নৈতিক পাঠ। আচ্ছা। এর মূল বার্তাটা হলো সম্প্রদায়ের কোনো একজন সদস্যের করা পাপ বা ভুল পুরো সমাজকে বিপদে ফেলতে পারে। এটা এক ধরনের কালেকটিভ রেসপন্সিবিলিটির ধারণা। তার মানে জাদুকরের অভিশাপটা আসলে গ্রামের সেই অন্ধকার অতীতের প্রতীক, যেটা তারা স্বীকার করতে বা মোকাবেলা করতে ভয় পায়। তাই এটা একটা জীবন্ত অভিশাপ হয়ে তাদের তাড়া করে বেড়াচ্ছে। ছায়াবাহিনী তো আসলে তাদের নিজেদেরই ইতিহাসের ভূত। দারুণ ব্যাখ্যা। তার মানে ভয়কে জয় করার একমাত্র উপায় হলো সেই ভয়ের উৎসের মুখোমুখি হওয়া। একদম। সুমন ঠিক সেই কাজটাই করে। সে বৃদ্ধের কাছ থেকে সবটা জানার পর আরও সাহসী হয়ে ওঠে। সে ছায়ার গতিবিধি লক্ষ্য করার জন্য ছাদে ওঠে এবং ছায়াটা তাকে আবারও স্পর্শ করে। কিন্তু এবার সে আগের মতো ভয় পায় না, কারণ এখন তার কাছে একটা লক্ষ্য আছে। ওই মনস্তাত্ত্বিক গবেষণাপত্রটি একটা কথা বলে, অজানা ভয় মানুষকে পঙ্গু করে দেয়। কিন্তু জানা শত্রু। হ্যাঁ, জানা শত্রু মানুষকে লড়াই করার শক্তি যোগায়। সুমন এখন জানে সে কিসের বিরুদ্ধে লড়ছে। তার শত্রু আর কোনো অশরীরী ছায়া নয়, তার শত্রু হলো এক প্রাচীন জাদুকরের অভিশাপ। আর সে এটাও জানে যে এর একটা সমাধানও থাকতে পারে। আর সেই সমাধানের সূত্রটা আসে বৃদ্ধের কাছ থেকে। তিনি জানান ছায়াবাহিনীকে স্থায়ীভাবে পরাস্ত করতে হলে সেই জাদুকরের কফিন খুঁজে বের করে তার আত্মাকে শান্ত করতে হবে। অর্থাৎ সমস্যার মূলে গিয়ে আঘাত করতে হবে। ঠিক, এটা একটা খুব শক্তিশালী প্রতীকী সমাধান। অবশ্যই। আপনি শুধু উপসর্গ নিয়ে কাজ করলে হবে না, রোগের উৎস নির্মূল করতে হবে। কফিনটা এখানে সেই অশুভ শক্তির কেন্দ্রবিন্দু, তার উৎস। যতক্ষণ সেই উৎসটা অ্যাক্টিভ থাকবে ততক্ষণ অভিশাপের প্রভাবও থাকবে। এর পরের অংশটা গল্পের চূড়ান্ত পর্যায়ে। সুমন আর বৃদ্ধ গভীর জঙ্গলে একটা ভুতুড়ে গুহার ভেতরে সেই কফিনটা খুঁজে পায়। ক্লাইম্যাক্স। হ্যাঁ, আর কফিন খোলার সাথে সাথেই একটা প্রচণ্ড শক্তিশালী ছায়া বেরিয়ে আসে আর পুরো গ্রাম কেঁপে ওঠে। দারুণভাবে তৈরি করা হয়েছে মুহূর্তটা। হ্যাঁ, এতদিন যে শক্তিটা লুকিয়েছিল, আংশিকভাবে বেরোচ্ছিল, এবার সেটা তার সম্পূর্ণ রূপ নিয়ে আবির্ভূত হলো। এটা হলো ফাইনাল টেস্ট। কিন্তু সুমন এই চরম মুহূর্তেও ভেঙে পড়ে না। সে তার শেষ অস্ত্রটা ব্যবহার করে। কি সেটা? একটা প্রাচীন ছড়া, যা সে বৃদ্ধর কাছ থেকে শিখেছিল। কোনো তলোয়ার বা বন্দুক ব্যবহার করে না, সে ব্যবহার করে শব্দ, জ্ঞান। এই সমাধানটা কেন এত গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? কারণ এটা গল্পের মূল বার্তার সাথে একদম মিলে যায়। যে সমস্যাটা তৈরি হয়েছিল জ্ঞান বা মন্ত্রের অপব্যবহারের মাধ্যমে, কালো জাদু, তার সমাধানও হচ্ছে সঠিক জ্ঞানের প্রয়োগের মাধ্যমে, শান্ত করার ছড়া। এখানে হিংসা বা পাশবিক শক্তির কোনো জায়গা নেই। লোককথার প্রবন্ধেও
এমন অনেক উদাহরণ আছে যেখানে সবচেয়ে বড় অসুর বা দৈত্যকে হারানো হয়েছে বুদ্ধি বা মন্ত্র দিয়ে, শক্তি দিয়ে নয়। এটা প্রমাণ করে যে প্রকৃত শক্তি জ্ঞানে, পেশিতে নয়। একদম। আর সেই ছড়ার প্রভাবে ছায়াবাহিনীর শক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং শেষে পুরোপুরি মিলিয়ে যায়। গ্রাম অভিশাপমুক্ত হয়, একটা নতুন সকাল আসে। বাহ। সুমন তার কাজ শেষ করে গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু গল্পে বলা আছে যে সেই রাতের অভিজ্ঞতা তার মনে চিরদিনের জন্য থেকে যায়। এই যাত্রার পর সুমন কি আর আগের মতো থাকে? আমার তো মনে হয় না। এই ধরনের অভিজ্ঞতা মানুষকে একেবারে আমূল বদলে দেয়। সে তো শুধু একটা গ্রামকে বাঁচায়নি। সে আসলে নিজের ভেতরের ভয়, সংশয়, নিজের সীমাবদ্ধতাকেও জয় করেছে। ঠিক, সে দেখেছে কিভাবে অতীতের একটা ভুল বর্তমানকে বন্দী করে রাখতে পারে। এই জ্ঞানটা তাকে সারা জীবন পৃথিবীকে একটা অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। তাহলে ছায়ার আড্ডা পর্বের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম? শ্রোতার পাঠানো সূত্রগুলো মিলিয়ে দেখলে বোঝা যায় এটা শুধু একটা ভূতের গল্প নয়। একেবারেই নয়। এটা সাহস, কৌতূহল এবং সম্মিলিতভাবে অতীতের ভুলের মুখোমুখি হওয়ার এক অসাধারণ আখ্যান। একদম। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে লোককথা বা মিথগুলো শুধু বিনোদনের জন্য নয়, এগুলো একটা সংস্কৃতির ডিএনএর মতো। ডিএনএর মতো? হ্যাঁ, এর মধ্যে লুকিয়ে থাকে সেই সমাজের ভয়, আশা আর নৈতিকতার কোড। সীতাকুণ্ডা গ্রামের মানুষ সেই জাদুকরের ভুলের বোঝা বয়ে বেড়াচ্ছিল, কারণ তারা সেটার মুখোমুখি হতে পারেনি। সুমনের মতো একজন বহিরাগতের দরকার ছিল সেই অচলায়তন ভাঙার জন্য। খুব সুন্দর বলেছেন। সে নিজের ভেতরের ভয়কে জয় করে একটা গোটা সম্প্রদায়কে তাদের নিজেদের ইতিহাস থেকে মুক্তি দিয়েছে। এবং এটা প্রমাণ করেছে যে কৌতূহল যদি সাহসের সাথে মিলিত হয়, তবে তা যে কোনো অভিশাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। গল্পটা শেষ হলো, গ্রামও মুক্ত হলো, কিন্তু আমাদের শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যেতে চাই। বলুন। গল্পে পুরনো অভিশাপ হয়তো মুছে ফেলা গেছে, কিন্তু আজকের পৃথিবীতেও কি আমরা নতুন ধরনের অভিশাপের মুখোমুখি হচ্ছি না? কি রকম? ভেবে দেখুন, অনলাইন গুজব, বিদ্বেষমূলক প্রচারণা বা ভুয়া খবরের মতো বিষয়গুলো তো এক ধরনের ছায়াবাহিনীর মতো। এগুলো মানুষকে স্পর্শ করে, তাদের বিবেক বুদ্ধিকে অদৃশ্য করে দেয় এবং তাদের একাকী বিচ্ছিন্ন এক জগতে ঠেলে দেয়। পুরনো জাদুকরের অভিশাপের মতো এই নতুন অভিশাপগুলো তো আমাদের সমাজকে তাড়া করে বেড়াচ্ছে। খুব সত্যি কথা। প্রশ্নটা হলো, এই আধুনিক ছায়াবাহিনীকে পরাস্ত করার জন্য আমাদের সময়ের প্রাচীন ছড়া বা সঠিক জ্ঞানটা কি হতে পারে?